আমি হাসপাতালের বেডে শুয়ে রয়েছি, আমাকে ওখানে অবধি ছাড়েনি। আমি নিজে বলেছি যে আমি কোনো কেবিনে থাকতে চাই না, আমাকে জেনারেলি শিফট করে দিন আপনারা, অন্তত 10টা মানুষের মাঝখানে তো থাকবো। কিন্তু ওইখানেও আমাকে ছাড়েনি। ওই একটা সার্টেন টাইম, 1.5 থেকে 2 বছর খানিক হয়ে যাওয়ার পর থেকে একজন না, দুজন, ইভেন দুজন মিলে ওই ওই অসভ্যতামিটা করতো কন্টিনিউ। মনে পড়ে কিছুদিন আগে রিশরার একটি এক্সপিরিয়েন্স আমরা ঘোস্টাসালাম বেঙ্গলে শুনিয়েছিলাম, এবং ঘটনাটি যত এগোতে শুরু করে ঘটনার স্পর্শকাতরতা বৃদ্ধি পায়, এবং আমাদের রেকর্ডিংসটি মাঝপথে থামাতে হয়েছিল, এবং আমরা কথাও দিয়েছিলাম যে আগামী কিছুদিনের মধ্যেই সেকেন্ড পার্টটা রিলিজ করব। বাট বিষয়টি এত বেশি স্পর্শকাতর এবং ক্রিপি ভয়ানক ছিল যে এই প্রথমবার হয়তো কোনো রেকর্ডিংস রাতে না করে আমরা দিনের বেলা রেকর্ড করছি। তো আমরা আগের এক্সপিরিয়েন্সটি ঠিক যেখান থেকে শেষ করে এসেছিলাম তারপরের থেকে আমরা এই সেকেন্ড এক্সপিরিয়েন্সটি রেকর্ড করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমাদের চ্যানেলের সমস্ত রকম নোটিফিকেশন এবং হরার অ্যালার্ট আপনার কাছে পৌঁছে যায়। তো ঘড়িতে বেলা 11টা, এটা আরও একটি শনিবার। আমি ইন্দ্রনীল আর আপনারা শুনছেন ঘোস্ট অ্যাসাইলাম বেঙ্গল, রিশরার সেই যৌন নির্যাতনের ঘটনার সেকেন্ড পার্ট। শুধু হাড়গুলো আর শুধু চামড়াটা আমার শরীরে কালো কুচকুচে হয়ে গেছে, এমন না যে গায়ের রং কালো হয়েছে, মানে ছোপ 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 কালো 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 হয়ে গেছে, এই জায়গায় জায়গায় সাদা সাদা ওই ছাল ওঠা টাইপের উঠে গেছে, কোনো কোনো মানে হাতের নখ ফোক নষ্ট হয়ে গেছে, চুল উঠে গেছে। রোজ দিন শরীর খারাপ, আজকে জ্বর, তো কালকে কাশি, তো কালকে বমি, কিছু না কিছু রোজ আমার চলছে। এবার আমি কোথাও যাইনি, এর মধ্যে আমাকে তো বাড়ি থেকে সবাই বললো যে ওরা একটা এবার ডাক্তার দেখানো। আমাদের তুমি তো উত্তরপাড়ার একটা চেনো, এদিকে দেবিদাস চ্যাটার্জির খুব নাম, ঠিক আছে, আর উনি আমার ফ্যামিলি ডক্টর। তো জেঠুর কাছে, মানে জেঠু এমন কোনো টেস্ট নেই করানো হয়নি, এমন কোনো টেস্ট সেই মুহূর্তে হয়নি। মানে আমাদের পেছন দিকটায় কিছুটা জায়গা ছিল, কথা ছিল ওখানটা গ্যারেজ হবে, ওই আর একটুখানি উপরটা মানে নিচতলাটা গ্যারেজ রাখবে, উপরে আর ঘর করে নেবে দুটো, ঠিক আছে। ওটার জন্য জেঠুয়ার বাবা যে টাকাটা রেখে দিয়েছিল, পুরো টাকাটা আমার টেস্ট আর শুধুমাত্র ট্রিটমেন্টে খরচা করে ফেলেছে, পুরো টাকাটা। মানে তখনকার টাইমে, আমি 2011-12 কথা তোমাকে বলছি, তখন আমার পেছনে 3 লাখ টাকার উপরে খরচ করে ফেলেছে ওরা। আমাকে ভেলোরে নিয়ে গেল। আমি আমি তোমার আমার গায়ে এখনো কাটা দিচ্ছে, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। মানে আমার যন্ত্রণা, মনে হচ্ছে কি যে রাত কেন হয়, রাত হওয়ার প্রয়োজন নেই, আমাকে ভেলোরে নিয়ে যাবে ওরা। ঠিক করলো যে এখানে কিছু ধরা পড়ছে না, দেবীদাস জেঠু বললো যে এখানে আছে, আমাদের এখানে অনেক ডাক্তার আছেন, বিমল কুন্ডু, তো ডক্টর আদক রয়েছেন একজন আমাদের উত্তরপাড়া স্টেট জেনারেলের, উনি হচ্ছেন গিয়ে বড় ডাক্তার, ঠিক আছে। সবাইকে যেখানে যেখানে, তমাল দাস যেখানে যেখানে বললো যে তুই ওকে একবার দেখিয়ে নে। আমার বাবা জেঠু কোথাও ত্রুটি রাখেনি, সব জায়গায় নিয়ে গেছে, যে কি রোগ হয়েছে, কি হলো মেয়ের এমন যে মেয়েটা আমার এরকম হয়ে গেল। যে মেয়েটা আমার পড়াশোনা এতটা ভালো ছিল, যাকে মানে আমাকে যদি তুমি কিছু পড়িয়ে দাও, ওটা আমাকে বাড়িতে এসে না পড়লেও ওই যেটা আমি শুনেছি সেই বেসিসে আমি যা লিখে আসবো, তোমাকে 10-এ অন্তত 7 আমাকে দিতে হবে। আমার এত পরিষ্কার মাথা, আমি সেখানে 11-এ ভর্তি হলাম না, পুরো বছরটা আমার নষ্ট হয়ে গেল। তো আমাকে ওরা নিয়ে গেল ভেলোরে নিয়ে গিয়ে আমাকে ওখানে অ্যাডমিট করে দিল, ঠিক আছে। যে 10 days এর চেক আপ, সব রকমের টেস্ট হবে। তখনকার সময়, তখন প্রয়োজনও নেই, তখন সুগার থেকে শুরু করে, মানে ডায়াবেটিস থেকে শুরু করে, থাইরয়েড থেকে শুরু করে, ইউরিক অ্যাসিড, ইচ এন্ড এভরিথিং। আমার ইকোকার্ডিওগ্রাফি অব্দি ওখানে হয়েছে, মানে যাবতীয় কিছু হয়েছে, ঠিক আছে। এন্ড্রোস্কপি হয়েছে দেখার জন্য যে যদি কিছু বেরিয়ে আসে যে কি রোগ হয়েছে। আর তুমি জানো আশা করি যে এন্ড্রোস্কপি মারাত্মক পেনফুল। আমার এন্ডোস্কোপিতে কোনো ফিলই হয়নি, কেন আমি এত যন্ত্রণা সহ্য করে আছি। আমাকে যখন ডক্টর বলছেন যে তুমি কিছু তোমার মানে খুব বেশি কষ্ট হচ্ছে না তো, আমি ওনাকে বলে ফেলেছিলাম যে এর থেকে অনেক বেশি কষ্টের মধ্যে আমি আছি, আমার কিছু মনে হয়নি, সবকিছু হলো, কোনো রোগ বেরোয়নি। কিন্তু আমার বাড়িতে যিনি কাজ করতেন না, লক্ষ্মীদি,
উনি না বারবার বলতো, বারবার, আর আজকে আমি যদি সুস্থ থাকি, আজকে যদি আমি বেঁচে থাকি, ওই মানুষটার জন্য বেঁচে আছি। উনি বারবার বলতো মাকে যে কাকিমা, এত তো ডাক্তার দেখাও, এত তো পয়সা নষ্ট করো, একটু ঠাকুরের কাছে নিয়ে চলো না, একটু ঝাড়িয়ে নিয়ে আসবে, একটু ঠাকুরের কাছে নিয়ে চলো না, ঝাড়িয়ে নিয়ে আসবে। এবার দেখবে হয় যে বাড়ির সিনিয়ররা যা ডিসিশন নিচ্ছে তার উপরে দেখবে ছোটরা বলতে পারে না। যে এবার বাড়ির থেকে তো খরচা করছে, বাড়ি থেকে তো চেষ্টা করছে, এমন না যে বাবা পারছে না বলে জেঠু চুপ করে বসে আছে, জেঠু খরচা করছে, পিসি খরচা করছে, মানে সবাই মানে চাইছে আমি সুস্থ হই। আমার দাদা ভাই, মানে আমার মানে যে বড় পিসির ছেলে, মানে তার শিলং এ বাড়ি, ও ওখান থেকে এখানে চলে এসেছে, ঠিক আছে। ও 3 মাস ছিল এখানে, যে কি হয়েছে বোনের, যেমন কন্ডিশন হয়ে গেল, কোনো রোগ কেন ধরা পড়ছে না। আমি হাসপাতালের বেডে শুয়ে রয়েছি, আমাকে ওখানে অবধি ছাড়েনি, আমাকে ওখানে অবধি ছাড়েনি। আমি নিজে বলেছি যে আমি কোনো কেবিনে থাকতে চাই না, আমাকে জেনারেলি শিফট করে দিন আপনারা, অন্তত 10টা মানুষের মাঝখানে তো থাকবো। কিন্তু ওইখানেও আমাকে ছাড়েনি। ওই একটা সার্টেন টাইম, মানে 1.5 থেকে 2 বছর খানিক হয়ে যাওয়ার পর থেকে একজন না, দুজন, ইভেন দুজন মিলে ওই ওই অসভ্যতামিটা করতো কন্টিনিউ। একজন তো ভালো ছিল আগে। দিকে হ্যাঁ, সে নর্মাল বিহেভ করতো, মানে তো বললাম খালি চুলে হাত দিত, তারপর চুল পড়াটা স্টার্ট হলো। চুল পড়ে পড়ে এত বিশ্রী ভাবে চুলটা পড়ে গেল, মানে ওই কাইন্ড অফ একটা হালকা উপরে চুলের লেয়ার, ভেতর থেকে তুমি ধরো মাথার মানে স্ক্যাল্পটা পুরোটা দেখতে পাচ্ছ, ওইভাবে চুল পড়েছে আমার। আমি তোমাকে সেই ছবিটা পাঠাবো, এত চুল পড়েছে আমার, ঠিক আছে। এবার তারপর আমি না ওখানে ওখানে আমি ট্রিটমেন্টের 10 দিন ওই সেম ভাবেই কাটালাম, ওরা কিচ্ছু খুঁজে পেলো না, ঠিক আছে। ওখানে একজন ডক্টর ছিলেন, ডক্টর আইয়ার, উনি খুব ভালো ডক্টর ছিলেন, ঠিক আছে। তো উনি আমার মাকে বলেছিলেন যে ম্যাম, আমরা আমাদের মেডিকেল সায়েন্সে যা যা আছে আমরা ইচ অ্যান্ড এভরিথিং ট্রাই করব, বাট আমি আপনাদেরকে বলবো যে কোনোদিনও যদি পারেন তো ভগবানের কাছেও একবার হাত জোড় করে দেখতে পারেন। এবার মা স্বভাবতই কেঁদে ফেলেছে, আমি তো ঠাকুরকে প্রতিনিয়ত বলছি যে আমার মেয়েটাকে যেন সুস্থ করে দেয়, ঠিক আছে। ওখান থেকে এলাম, ভাদ্র মাসের অমাবস্যা থাকে না, কৌশিকী অমাবস্যা, ওটাতে আমাদের বাড়ির একদম সামনে একটা বড় তারামার পুজো হয়, প্রতি বছর হয়। ওখানে প্রত্যেকবার উপস্থিত থাকি, এখনো থাকি। ওই যে 4-5টা বছর, 6টা বছর যে গেছে, আমি কোনো মানে ওখানে প্রেজেন্ট হতাম না, ঠিক আছে। এবার ধরো মা পুজো দিতে যাবে, বাবা বাড়িতে রয়েছে, তুমি বিশ্বাস করবে না, আমি তোমাকে পাঠাবো ছবিটা। একদিনকে কি হলো, আমি উপর থেকে নামছি, আমি না সেদিনকে মনে মনে ঠিক করেছি যে আজকে যা ইচ্ছা হয়ে যাক, আমি আজকে ঠাকুরের কাছে যাব, ঠাকুরের ঘরে যাব, আজকে আমি দেখবো নিজেকে, আমি নিজেকে তো বাঁচাতে হবে আমাকে, আমি তো শেষ হয়ে যাচ্ছি। আর আমি তো জানি দুটো এমন অপরিচিত কোনো ব্যক্তিত্ব যারা এসে আমাকে শেষ করে ফেলছে। তো আমি যেতে যাব, আমার মনে হলো পেছন দিয়ে আমাকে বাবা ডাকলো। আমি ঘুরে গেছি, দেখছি ওখানে বাবা নেই, বাবা তো নেই, বাবার তো নিচে, উপরে বেশিরভাগ আমরা ছোটরাই থাকতাম, আমি দাদা ভাই এরাই থাকতাম, ঠিক আছে। এবার দেখছি বাবা নেই। আমি তোমাকে বলছি, ওই হয় না মানে মানুষের গায়ে দেখবে ছোট 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 টিউমারের মতন, অনেকের গায়ে হয় ছোট 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 টিউমার, সারা গায়ে ভরা থাকে, ছোট ছোট মাংসের পিণ্ডের মতন। ওরকম একটা লোক আমার বিছানায় বসে আছে, আমি নিজের চোখে দেখেছি। আমি তোমাকে বলছি, আমার গুজবাম্পসে ভরে যাচ্ছে, আমার গা হাত পা কাঁপছে এখন। আমি প্রথম দেখলাম ওকে দেখতে কেমন। ওর নাম ছিল সিরাজ। নাম জানলে কি করে? তোমাকে আমি বলছি ওটাই, ওখানেও বসে আছে, ঠিক আছে। দেখে কি চিৎকার করবো তো, ভয় পেয়েছি, চিৎকার করে উঠবো তো যে বাঁচাও বা কিছু একটা বলে, কিছু বলতে পারছি না, চুপ, বোবার মতো অবস্থা আমার, ঠিক আছে। আর একটা যে রয়েছে, তাকে শুধু ছায়া, একটা শুধু ছায়ার মতন, মানে মনে হচ্ছে যেন বাঁ দিক থেকে ডান দিকে চলে এলো, ডান দিক থেকে বাঁ দিকে চলে গেল, তাকে আমি কখনো দেখতে পাইনি। আর ঘুম থেকে যখন উঠতাম না, বা পোর্শনটা পুরো যন্ত্রণা, মনে হয় কেউ মেরেছে, খুব মেরেছে, ঠিক আছে। মানে ধরো পেটে যদি কেউ ঘুষি মারতো যেরকম ব্যথা, ওরকম ব্যথা,
থাইয়ে রক্ত জমে রয়েছে, কোমরে রক্ত জমে রয়েছে, বুকের কাছে রক্ত জমে রয়েছে। ঠিক আছে, মানে তোমাকে আমি বলছি, মানে এখন অনেকে হয়তো হাসবে, কিন্তু আমি জানি আমাদের এখানে যারা রয়েছে তারা এই ব্যাপারগুলো নিয়ে হাসবে না, কারণ তারা এগুলো ফেস করেছে, তারা বুঝতে পারে। প্রপার যেগুলোকে লাভ বাইটস টাইপের বলে না, লাল লাল রক্ত ছোপ ছোপ আমার ঘাড়ের গোড়ায়, গলায়, বুকের কাছে ভরে থাকতো। অধিকাংশ, আমি তোমাকে বলছি না, আমি হাসির পাত্র অব্দি হয়েছি, যে হয়তো প্রেমে প্রেমে ব্যাঘাত ট্যাঘাত ঘটেছে আমার, বা ধাক্কা টাক্কা খেয়েছি, খেয়ে আমার এরকম পাগলের মতন অবস্থা। আমাকে হয়তো মানে আমার সাথে অসভ্যতামি করে হয়তো আমাকে ছেড়ে দিয়েছে, তাই জন্য আমার এরকম পাগল পাগল দশা। ওই যে বসে আছে, আমি এগোতে পারছি না, আমার দিকে তাকিয়ে আছে সোজাসুজি। ঠিক আছে, তো আমার জেঠু সেই মুহূর্তে উপরে উঠে এসছে কিছু নিতে বা কিছু। আমি চোখের সামনে দেখলাম পুরো মিলিয়ে গেল। একটা মানুষ তো আর মিলিয়ে যেতে পারে না। আমাকে যদি তোমার চোখের সামনে দিয়ে সরে আসতে হয়, আমি তো হেঁটে বা উঠে সরে আসবো। চোখের সামনে না পুরো ধোয়ার মতো মিলিয়ে গেল। আর ওই যে মুখটা, ওই যে চোখটা, ওই যে হাসিটা, আমি আজও ভুলতে পারি না। এতটাই বিশ্রী আর এতটাই ভয়ানক। পরিষ্কার বসে আছে, আমার খাটের কোনাটায় বসে আছে, একটা নর্মাল, মানে আমি আমার বাড়িতে যেরকম কমফোর্টেবল হয়ে বসে থাকি না, যেটা তো আমারই বাড়ি, কি গরম ভাবে বসে আছে। আমাকে সেদিনকেও ঠাকুরের কাছে যেতে দিল না। মা পুজো দিয়ে নিয়ে এসছে, আমি কোনো প্রসাদ খাইনি, কিচ্ছু করিনি। তো এরকম এইভাবে চলতে চলতে আমার ওজন হয়ে গেছিল 26 কেজি। আমি তোমাকে প্রেসক্রিপশন পাঠাবো। বুঝতে পারছো, আমি কুঁকড়ে গেছি। আমি অনেকটা লম্বা, মানে এটা মেয়ে হিসেবে আমার 5, 6.5 কাছাকাছি হাইট এখন। আমি মোটামুটি তখন 5, 6 হয়তো ছিলামই, কেন ম্যাক্সিমাম গ্রোথটা ওরম টাইমের মধ্যেই হয়ে যায়। আমি না পুরো কুঁকড়ে কুঁকড়ে যায় না মানুষ, মানে যেরকম আমি আস্তে আস্তে বয়স হলে যেরকম হয়, চামড়া কুঁচকে যায়, আমার ওরকম ধরনের শুরু হয়ে গিয়েছিল। সারা শরীরটা কুঁচকে যাচ্ছে। এবার তো বাবা, আসলে দেখো, যার বাচ্চার হবে তার তো মন খারাপ হওয়াটাই খুব স্বাভাবিক ব্যাপার। বাবা আমাদের এখানে, আমাদের কন্যাগড়ি একজন জেঠু আছে, ওনার নাম পরিমল জেঠু। ঠিক আছে, তো ওনার বাড়ির সামনে থেকে আসছে, তো বাবা বলছে, কিরে কেমন আছিস? ভালো আছি, দেখো না মেয়েটা এরকম শরীর খারাপ, কত ডাক্তার দেখালাম, কত কিছু করলাম, কোনোভাবে সুস্থ করতে পারছি না, কোনোভাবেই হচ্ছে না। এরকম 3-4 বছর কেটে গেল, 11টা তো পুরো 1 বছর পড়লোই না, আবার 11-12 ভর্তি হলো। তো এই তো পড়াশোনা করছে, দেখো না 1টা বছর এরকম পিছিয়ে গেল। বলছে যে এরকম 1টা বছর পিছিয়ে গেল, তো তুই আমাকে আগে জানাসনি কেন? বলছে আর কি বলবো, এইসব নিয়ে তো পড়ে আছি, কিছুতেই তো মন বসে না। তো আমাদের না ব্যাগের বিজনেস ছিল একটা, ওটা সাইড বিজনেস ছিল। ঠিক আছে, তো বিজনেসটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। ইভেন মেশিন গুলো অব্দি বিক্রি করে দিয়েছে আমার ট্রিটমেন্টের জন্য তখন। ঠিক আছে, মেয়েটা আগে সুস্থ হোক, তারপর যা হবে দেখা যাবে। না, ওরা এফডি ভেঙেও দেবে, ওরা সবকিছু তুপ করে ফেলবে, কিন্তু মেয়েটাকে তো বেঁচে যাক, এরকম একটা সিচুয়েশন। কিন্তু কোনো রোগ তো ধরা পড়তে হবে, ধরো এইটা হয়েছে, তারপর এটা নিয়ে ডায়াগনোস করবে, তো কি নিয়ে করবে বুঝতে পারছে না ওরা। তো তারপরে বললো এরকম ভেলোর থেকেও দেখিয়ে নিয়ে এসছি, ওরাও বলছে কোনো প্রবলেম নেই। তো একজন বললো হয়তো মেন্টাল কোনো ইস্যুস হচ্ছে। ঠিক আছে, তো আমাদের এই উত্তরপাড়াতে অমৃতা ক্লিনিক বলে একটা জায়গা রয়েছে, ওখানে একজন ডক্টর রয়েছেন, ওনার নাম আমি বলছি না। তো ওনার কাছে আমি কাউন্সিলিং এ যাওয়া স্টার্ট করলাম। ঠিক আছে, তো উনি প্রথম আমার মায়ের কাছে বলে, যে উনি একজন ডক্টর হয়ে আমার মার কাছে বলে যে এটা আমার, আমি প্রায় 10-12টা কাউন্সিলিং নেওয়ার পর উনি আমার মাকে বলে যে এটা আমার হাতের ব্যাপার নয়, আপনি এমন কারোর কাছে যান যার কাছে কোনো ডিভোশনাল পাওয়ার আছে, ভগবানের সাথে যুক্ত, এমন কোনো মানুষের কাছে যান। ঠিক আছে, এবার মাকেও তো সেটা বাবার সামনে বলতে হবে। এবার আস্তে আস্তে বাবার তখন এরকম ব্যাপার, মানে যেভাবে আমি সুস্থ হই, যদি কেউ আমার বাবাকে যদি কেউ বলে না যে, তোমাকে আমি উদাহরণ দিব, যে এই মাটি রাস্তা থেকে ধুলো তুলে খেয়ে নে, তোর মেয়ে সুস্থ হয়ে যাবে, আমার মা খেয়ে নেবে, আমার বাবা খেয়ে নেবে, এরকম একটা ব্যাপার। এবার বাবাকে বলেছে যে তুই নিয়ে আয় ওকে, আমি ওকে একবার দেখতে চাই। বলছে তুমি আমাদের বাড়িতে চলো। বলছে না, আমি তোদের বাড়িতে যাবো না, তুই ওকে নিয়ে আয়। আমি তোদের বাড়িতে যাবো না, তুই ওকে আমার কাছে নিয়ে আয়, আমি ওকে একবার দেখবো। তো আমি একটা ওই 26 থেকে 30 কেজি ওজনের একটা মেয়ে, আমার বাবা একটা 6 ফিটের মানুষ, আমার জেঠু একটা এরকম 5-10 এর একটা লোক, এরকম আরো 3-4টা আমার সামনের বাড়ির কাকা দাদা,
আমাকে ধরে রেখেছে। আমার গায়ে কতটা পাওয়ার হতে পারে যে তাদেরকে আমি এক ঝটকায় ফেলে দিতে পারি, এক ছিটকায় ফেলে দিতে পারি। ধরে আমি ঝাটকা দিলাম, পড়ে গেল, এরকম একটা ব্যাপার। ঝটকাটা জাস্ট দিলাম, আমাকে ধরে রাখতে পারছে না। আমি যাব না, আমি পাগলের মতো কাজে না, আমি যাব না, আমি যাব না। আমি যদি যাই আমাকে তো মারবে, তোমাদেরকেও মারবে, আমি যাব না। আমি যদি যাই, আমি আমি ওই আওয়াজটা, ওই ওই কথাটা যে আমার কানের সামনে বলেছিল না যে কেউ কিচ্ছু করতে পারবে না তোকে, কেউ বাঁচাতে পারবে না, তোকে নিয়ে যাবোই, সময় হলেই তোকে নিয়ে যাব। আমি বলছি আমি যাব না, কোনোভাবেই যাব না। তো তারপরে জেঠু বাড়িতে আসেন। উনি বাড়িটা দেখেই প্রথমে আটকে উঠেছেন উনি, যে এটা কিভাবে পসিবল, এরকম তো হওয়ার কথা না। তো আমাকে বলছে এই বাড়িতে আমি ঢুকবো না, তুই নিয়ে আয়। উনি কিছু মন্ত্র পড়ে একটা জল দিয়েছিলেন, সেই জলটা দিয়ে ছিটিয়ে আমাকে, পুরো জলটা দিয়ে পুরো ভিজিয়ে দেওয়া হয়েছিল, পুরো স্নান করিয়ে দেওয়া হয়েছে, দিয়ে আমাকে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে গেছে ধরো, সামনে একটা রাস্তা, তার পাশেই পুকুর, বলে পুকুর দিয়ে স্নান করিয়ে নিয়ে। ওই পুকুরে যখন আমি স্নান করতে গেছি, ওই জেঠু দেখেছে, সবাই দেখেছে, মানে কেউ যদি পাটাকে খিঞ্চে চেপে ধরে রাখে, মানে উঠতে দিচ্ছে না আমাকে, ওরকম একটা সিচুয়েশন। জেঠু মন্দিরের ভেতর থেকে ওনার কাছে, উনি যে প্র্যাকটিস গুলো করেন তার জন্য ওনার খুলি বা হাড় যেগুলো রয়েছে ওগুলো নিয়ে এসে আমাকে ধরে, মানে আমার কত 10-12 জন মিলে আমাকে তুলতে পারছেন, উনি এসে আমাকে নিয়ে গেছেন। আমি জেঠুকে তারপর, দেখো জেঠু আমার রক্ত বেরোচ্ছে, আমি মিথ্যে কথা বলছি? আর যদি পুকুরে কোনো কাঁটায় কেটে যায়, তাহলে যারা পুকুরে স্নান করে সবার কাটবে, আমার একার কাটবে না। আর ঘাটে নিশ্চয়ই কোনো কাঁটা বা কোনো নোংরা থাকে না। আর যদি শামুকে কাটার কথা বলো, পায়ের নিচে কাটবে। নখটা পুরো গেঁথে ঢুকিয়ে দিয়ে যেমন ভাবে চেপে ধরে রেখেছে। জেঠুর মন্দিরে আমি মানে জেঠু আমাকে মন্দিরে নিয়ে গেল ধরে। তো আমার সাথে মা ছিল, বম্মা ছিল, আমার পিসিমণি, ছোট পিসিমণি ছিলেন, সবাই গেল। বিশ্বাস করবে না, বলে না পাওয়ার আছে, সত্যি সত্যি আছে। বিশ্বাসে বলে, ওই কথাটা সত্যি কথা যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু দূর। কিচ্ছু বলিনি আমি জেঠুকে, আমার সাথে এটা হয়েছে ওটা হয়েছে এইখানে। আমার কাছে কবরস্থানে কেন গেছিলি, চুপ করে রয়েছি আমি। ঠিক আছে, কবরস্থানে কেন গেছিলি? মা বলছে ও তো বাড়ি থেকেই বেরোয় না, কবরস্থানে কখন যাবে? আর এখন তো কারোর সাথে মেলামেশাই করে না, খেলাধুলা পড়াশুনো। আমার স্যার বাড়িতে আসতো পড়াতে, ঠিক আছে। তোমাকে একটা জিনিস মিস করে গেছি, কোনো ছেলে, সেটা আমার বন্ধু, আমার দাদা, বাবা, জ্যাঠা, ঠিক আছে, কোনো ছেলে যদি আমার সাথে মেলামেশা করেছে, সেটা আমার কোনো ভালোবাসা সম্পর্কের ব্যাপারের কোনো প্রয়োজন নেই। কারণ তখন আমার যা অবস্থা ছিল, আমি খারাপ সেন্সে বলছি না, কেউ আমাকে দেখে পছন্দ তো দূরের কথা, কেউ আমার দিকে তাকাবেও না, আমার এমন কন্ডিশন ছিল। বাট আমার যারা বন্ধু বান্ধব ছিল, যেরকম টুবাই, নাড়ু, মানে আমার যারা ছোটবেলাকার বন্ধু বান্ধব, সোমনাথ, অমিত, এরা যারা, টুবাই নাড়ু বাড়ির নাম বললাম, এরা যারা আসতো রোজ আমাকে দেখতে, বা আকাশ, আমার পাড়ার বন্ধু বান্ধবরা, তারা প্রত্যেক অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রত্যেকের কিছু না কিছু শরীর খারাপ হয়েছে, প্রত্যেকের। আকাশের হাত ভাঙে, 3টে টুকরো হয়ে যায় কোনোই থেকে হাতের কবজি অব্দি। টুবাইয়ের অ্যাক্সিডেন্ট হয় বাইক নিয়ে, এমন অ্যাক্সিডেন্ট হয় 29 দিন হাসপাতালে ভর্তি ছিল। নাড়ু, ওই তুমি কাট কাটার যে মেশিন গুলো হয় দেখেছো, আমি তোমাকে ছবিটা পাঠাবো, হাতে 3টে আঙুল কাটা, ওর এখনো বাদ চলে গেছে পুরো, ঠিক আছে। আমার একটা দাদা আছে বাপিদা বলে, মানে ও আমার সামনের বাড়িতেই ভাড়া থাকতো, বাট হয় না নিজের, খুব নিজের একটা সম্পর্ক থাকে একটা মানুষের সাথে। বাপিদার মাথার পেছনে এমন ভাবে চোট লেগেছিল, ও এত বমি করেছিল বা এত অসুস্থ হয়ে পড়েছিল, সবাই ভেবেছিল ওকে আর বাঁচানোই যাবে না। যারা যারা আমার সঙ্গে দেখা করতে আসতো বা একা আমার সাথে বসতো বা কথা বলতো বা আমার থেকে জানার চেষ্টা করতো বা আমাকে ধরতো, তো আমাকে যেরকম টুবাই হাতটা ধরে বলছে, কি হয়েছে তোর, তুই আমাকে বল না, আমাকে তো বলতে পারবি, আমাকে বল, কিচ্ছু হবে না। আমি, তুই চলে যা, তুই চলে যা, নাহলে তোর ক্ষতি হবে। আর আমি বুঝতে পারতাম যে আমার পেছনে দাঁড়িয়ে আছে, নিঃশ্বাসটা তো আমার গায়ের মধ্যে কন্টিনিউ পড়ছে, আর বাজেভাবে ধরে রাখতো। মানে ধরো আমার সামনে কেউ কথা বলতে এসছে, আমাকে বাজেভাবে ধরে রেখেছে, আমার গায়ে বাজেভাবে হাত দিচ্ছে, আমি বুঝতে পারছি আমাকে টাচ করছে, আমার ঘৃণা লাগছে, আমি তাকে বলতে পারছি, আমি, তুই চলে যা, চলে যা, এখান থেকে চলে যা, আমার সামনে থাকিস না, আমার বিরক্ত লাগছে। আমি খারাপ ব্যবহার করে তাড়িয়ে দিতাম। কি করবো, আমার সবাইকে আমি মেরে ফেলবো নাকি, সবাইকে খেয়ে নেবো? আমি তোমাকে বলছি, আমার পায়ে হাতে এখনো মানে রীতিমতো সেই 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 পুরোনো ব্যাপারগুলো আমার মনে পড়ে যাচ্ছে। না তুমি বুঝলে, তোমার সাথে কথা বলার পর আমার গায়ে, আমি রীতিমতো জ্বরে ভুগলাম।
আমি আমার নিজের পরিজনের মৃত্যুর কারণ তো হতে চাইবো না কখনো। আমি নিজেকে সাইড থেকে যে আমার উপর যা হচ্ছে হচ্ছে, আমাকে তো নিয়েই যাবে। আমি যদি সুসাইড করে নিই, বাবা মা হয়তো আরো খারাপ সিচুয়েশনের মধ্যে চলে যাবে। আমি তখন এটা ভাবছি যে আমি যদি সুসাইড করে নিই, বাবা মা আরো খারাপ সিচুয়েশনে চলে, দাদা ভাই সঙ্গে সঙ্গে মারা গেল, এভাবে দাদা ভাই চলে গেল, আমাদের হাত থেকে একটা তখন আমাকে তো নিয়েই যাবে। তখন ওরা ভাববে হয়তো রোগে মারা গেছে, তখন হয়তো ওদের অতটা গায়ে লাগবে না। আমি মেন্টালি প্রিপেয়ার্ড যে আমাকে তো মেরেই দেবে। আর আমি যে সিচুয়েশন কাটিয়েছি, ওর থেকে মরে যাওয়া অনেক সহজ ছিল। মরে গেল তো নিয়ে চলে যাবে, ঝামেলা শেষ। রোজ রোজ একটা অপরিচিত ব্যক্তি, একটা মেয়েকে একটা অপরিচিত একটা নোংরা একটা কিছু এসে রোজ ছুটছে, বাজেভাবে অ্যাসল্ট করছে। একটা মেয়ের কাছে কি পরিণতি হয় বুঝতে পারছো তো? তুমি একটা ছেলে, তো একটা মেয়ে তোমাকে বাজেভাবে টাচ করুক, তোমার দেখবি সঙ্গে সঙ্গে তুমি ইরিটেট হয়ে যাবে। সেখানে মানুষ না, আর গন্ধ, বিশ্রী গন্ধ গায়ে। কিরম বলবো তোমাকে আমি, ওই দেখবে গায়ে যাদের স্কিনে প্রবলেম থাকে, তাদের গায়ে একটা বাজে স্মেল হয়, ওই ধরনের একটা বাজে স্মেল। আমি তোমাকে বলছি তো, তুমি কিছু মানুষ দেখেছো গায়ের মধ্যে ছোট ছোট টিউমারের মধ্যে ছোট 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 গোটা 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 মুখে ঢোকে ভর্তি, পুরো সেম ওই সেম। আমি মুখটা দেখেছি, ওর মুখটা আমি দেখেছি। ওকে ওকে যে কি কুৎসিত দেখতে, কাউকে নিয়ে বলা উচিত না, তবে ও যে কি কুৎসিত, যতটা কুৎসিত ওর রূপ ততটা কুৎসিত ওর মন। তো ওই জেঠুর কাছে, তারপরে ঘন্টায় আমি আসল ঘটনাটায় ফিরি। আমার জেঠুর কাছে যখন আমাকে নিয়ে গেল, তো আমাকে ভেতরে নিয়ে গিয়ে না মায়ের সামনে বসিয়েছে। আমার সারা শরীরটা না মনে হচ্ছে কি জ্বালা জ্বালা করছে। মানে হয় না, দেখবে তুমি হট করে একটা তেল জাতীয় কিছু গায়ে পড়লে হট করে জ্বলে ওঠে, বা দেশলাই হট করে গায়ের মধ্যে পড়লে একটু জ্বলে ওঠে, ওরকম ধরনের জ্বালা 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 করছে সারা গা। ঠিক আছে, আমাকে বলছে তুই কবরস্থানে কেন গেছিলি, একটু রেগেই। আমি বলছি, আমি না চুপ করে রয়েছি। আমি ভাবছি এখানে কিছু বলবো, এখান থেকে তো আমাকে বেরোতে হবে। তারপর তারপর তো আমাকে আরো টর্চার করবে দুজনে মিলে। এক তো রাতে হচ্ছে, সন্ধ্যাবেলায়, মানে আমি একা থাকতেই ভয় পেতাম। ঠিক আছে, এবার সারা দিনটা কেউ না কেউ থাকছে, রাত্রে তো আমাকে একাই পেয়ে যাচ্ছে। আর আমার মাথায় ওটা এরম ভাবে বসে গেছে যে আমি যদি কারোর সঙ্গে থাকি তো তাকেও মেরে ফেলবে, তার থেকে আমি চলে যাওয়াটা সহজ। আমি চুপ করে বসে, যেহেতু আমার মা বলছে যে না, ও তো বাড়ি থেকে বেরোয় না দাদা। তো আমাকে বলছে হ্যাঁ, ও কবরস্থানে গিয়েছিল, আর তুই চুল খোলা রেখেছিলি, তোর গায়ে পারফিউমের গন্ধ ছিল, সেখান থেকেই উঠে এসছে, দুজন আছে। তো এই তো দাঁড়িয়ে আছে। তো যখন দাঁড়িয়ে আছে বলেছে, আমি পিছনে ঘুরে তাকিয়েছি, আমি কাউকে দেখতে পাইনি। মিথ্যে কথা বলবো না, কাউকে দেখতে পাইনি। দিনের বেলা এরকম দুপুর মানে 2-2-2:30 বাজে। বলছে মন্দিরের বাইরেই দাঁড়িয়ে আছে, তোকে তো নিয়ে যাবে। শুধু নিয়ে যেতে পারছে না, দুজনের মধ্যে এখনো সিদ্ধান্তই আসতে পারছে না কে নিয়ে যাবে, তাই জন্য এখনো বেঁচে আছিস, নাহলে তোকে তো বহুত দিন আগেই নিয়ে যাওয়ার কথা। এবার উনি বলা শুরু করলো মাকে যে তোমাদের দোষ, তোমাদের প্রথমেই বোঝা উচিত ছিল, যখন এত ডাক্তার দেখিয়েছো 2 বছর ধরে কিচ্ছু হয়নি, তখন তোমাদের একটুখানি ভেবে দেখা উচিত ছিল যে মেয়েটার সাথে কি হচ্ছে, মেয়েটা কেন এরকম দিন দিন শুকিয়ে যাচ্ছে। তোর মা তো কেঁদে ফেলেছে যে আমরা তো বুঝতে পারিনি বা কিছু। বলছে উনি জেঠু বলছে যে প্রথমে একজন ছিল যে তোকে ডিস্টার্ব করতো না, খালি আসতো, ফলো করতো, দেখতো, কিছু কি মেরে দেখতো। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ। বলছে আর একজন তোকে কন্টিনিউ প্রথম দিন থেকে তোর সাথে অসভ্যতামি করে যাচ্ছে। বললাম হ্যাঁ ঠিক বলেছো। বলছে আজ থেকে আর তোকে খুব ছুতে পারবে না, তবে এই তাবিজটা তুই কোনোদিনও হাত থেকে খুলবি না, আমি যতক্ষণ না বলবো খুলবি না। উনি ওখানে পুজো করলেন, ঠিক আছে, পুজো করে উনি আমার হাতে একটা তাবিজ পরিয়ে দিল। উনি পুরো যা যা ঘটেছে, এইখান থেকে পেছনে এসছে এইভাবে। ছেলেটার নাম ছিল সিরাজ। ওর গায়ে ওই যে ওইগুলো ছিল বলে ওকে কোনো মেয়ে জেনারেলি অতটা পছন্দ করতো না, বা ওর সাথে কথা বলতো না, বা ওকে পাত্তা দিত না, বলতে পারো সাদা বাংলা ভাষায়। বুঝতে পেরেছো? ওকে কেউ পাত্তা দিত না। ও প্রথম থাকতে অ্যাগ্রেসিভ গোছেরই ছিল। ও সুসাইড করেই মারা যায়। ঠিক আছে, ও সুসাইড গোছেই মারা যায়, মানে করেই মারা যায়, যেহেতু ওই ধরনের ও ছিল, ওকে কেউ পছন্দ করতো না। ঠিক আছে, আমি যখন এই বট গাছটায় ওখানটায় উঠেছিলাম, যে দ্বিতীয় যে ব্যক্তিত্ব ছিল তার নাম ছিল রফিক। দুজনেই মুসলিম, কিন্তু রফিক রীতিমতো বলতে পারো বাচ্চা ছেলে, মানে ওই 18-20 বছরের ছেলে ছিল। কিন্তু ওই যে সিরাজের কথা তোমাকে বলেছি, 42 বছরের একটা প্রাপ্তবয়স্ক মানুষ।
ওই জানোয়ার, ঠিক আছে, মানে আমার কাছে জানোয়ারই, আমার দাদা ভাইকে শেষ করে ফেলেছে, আমার বন্ধুদের ক্ষতি করেছে, আমার পুরো পরিবারটাকে শেষ করে ফেলেছিল। ওই ও যখন ও কোনো একজন ওদেরই কমিউনিটির, মুসলিম কমিউনিটি, আমি কাউকে ছোট করে বলছি না, বাট আমি বলছি তোমাকে উদাহরণটা, ওদের কমিউনিটিরই, ওরা তো হিজাবটা পরে বা বোরখাটা তো পরে, কোন একটা মেয়ের হাত ধরে টেনেছিল, এত অসভ্য। ও বেঁচে থাকতো অসভ্যই ছিল, ও মারা যাবার পরেও সেই বদমাইশই রয়ে গেছে। তো ওকে বেধড়ক পেটানো হয়, ঠিক আছে, ওকে বেধড়ক যখন পেটানো হয়, ও তখন বাড়ি থেকে বেরিয়ে আর কি ও সুসাইড করে নেয়, ঠিক আছে। ও ওই যে জায়গাটা তোমাকে বলেছিলাম যে যেখানটায়, ওখানে ওর কবর ছিল, প্রিমিসেসটার মধ্যে না, ওই বট গাছটার পেছন দিকটা করে, ওই সাইডটা করে ওর কবরটা ছিল। মানে যেগুলো খুব, মানে ধরো ভালো ফ্যামিলি থেকে যারা বিলং করে, তাদের গ্রেভ গুলো তো একটু সুন্দরভাবে সাজানো থাকে বা ইসে থাকে, ওদেরটাই সাইড করেছিল, ঠিক আছে। আর আমি যখন বট গাছে উঠেছিলাম, ওখান থেকে, তোমাকে যে রফিকের কথা আমি বললাম, সে ওই পারফিউমের স্মেলে আর চুলটা দেখে, ওই চুলের স্মেলে ও অ্যাট্রাক্ট হয় ওখান থেকে। ও যখন আসা শুরু করে, ওটা দেখে আর কি ওই যে সিরাজ, সেও পেছন পেছন এসছে, বুঝতে পেরেছো? ওর ওখানেও ওরকম ধরনের মেন্টালিটি ওর, ঠিক আছে। আর প্রথমের দিকে সিরাজ যখন অসভ্যতামি করা শুরু করে, ওটা জেঠু যেটা বলেছে, যে যখন অসভ্যতামি করা শুরু করে, সেটা দিনের পর দিন দেখতে 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 তখন রফিকও দেখতে পায় যে হয়তো সিরাজ আমাকে নিয়ে চলে যাবে বা কিছু, তখন ও আর কি ইনভলভ হওয়া স্টার্ট করে, ঠিক আছে। আর আমার কোমরে এখনো ওটা রয়েছে, আর কোমরে উনি একটা জিনিস আমাকে পরিয়ে দেন, আর হাতে একটা মাদুলি উনি আমাকে পরিয়ে দিয়েছিলেন, তাবিজ টাইপের। ওটা পরার পর সাডেনলি সবকিছু একদম নর্মাল হয়ে যায়, হঠাৎ করে। ওই দিন থেকে ফিরলাম রাত্রেবেলা, আরামসে ঘুমোলাম, কোনো ভয় নেই, কিচ্ছু নেই, সব ঠিক আছে। এবার 6-7 মাস গেছে, গিয়ে কলেজে ভর্তি হয়েছি, ঠিক আছে। কলেজে ভর্তি হয়েছি, এইচএস এর রেজাল্ট ভালো হলো, কলেজে ভর্তি হলাম। তো আমার ইচ্ছা ছিল বি ফার্মা নিয়ে পড়ার, ঠিক আছে। কিন্তু বাড়ি থেকে বললো না, দূরে যাওয়ার দরকার নেই, কাছাকাছি, কারণ ওদের মনেও তো ভয়টা রয়ে গেছে, ঠিক আছে। তো আমি আমাদের উত্তরপাড়া কলেজেই ভর্তি হলাম, ঠিক আছে। তো ওখানে আমি পড়া, অনার্স নিয়ে পড়া স্টার্ট করলাম। এবার আমি ভেবেছি 6 মাস হয়ে গেছে, এখন হয়তো সবকিছু নর্মাল হয়ে গেছে, এখন আর কিছু হবে না হয়তো, ঠিক আছে। এবার গঙ্গায় বোধহয় স্নান করতে, হ্যাঁ শ্রাবণ মাসের সোমবার গঙ্গায় স্নান করতে গিয়েছি, হাত থেকে কখন ওটা খুলে পড়ে গেছে আমি নিজে টেরও পাই, ঠিক আছে। এবার আমাদের এখানে একটা ঘাট আছে, পঞ্চু দত্তের ঘাট বলে ফেমাস, ওটা ডিওরলি, ঠিক আছে। তো ওই ঘাটটা যদি তুমি দেখো, ঘাটটা খুব সুন্দর, একদম সিম্পল ঘাট, কিন্তু ঘাটটার যে নিচটা, মানে ঘাটটা যেখানে ধরো সিঁড়িটা শেষ হচ্ছে, সিঁড়ির যে নিচটা, ওর তলায় যদি তুমি কোনোভাবে ঢুকে যাও, কেউ তোমায় বাঁচাতে পারবে না, শুধু ভগবান না চাইলে। আমি না ফিল করলাম, কেউ যদি ধরো আমাকে টেনে ধরে, আর কেউ যদি প্রেশার দেয়, চাপ দিচ্ছে ধরো উপর দিক থেকে, আমি না নিচের দিকে ঢুকে যাচ্ছি পুরো। আমি না শক্ত করে, আমি সাঁতার জানি, কিন্তু আমি ছোট্টবেলা থেকে সাঁতার জানি, শক্ত করে ধরার চেষ্টা করছি, আমি না কিছুতে ধরতে পারছি না, আমি দেখছি আমি ঢুকে যাচ্ছি। এবার আমি একজন, মানে আমি এবার জলের নিচটা তো ক্লিয়ারলি আমি দেখতে পাচ্ছি না, হঠাৎ করে আমি দেখলাম এরকম হাতটা ঢুকিয়ে মা আমাকে টেনে তুললো। কি রে, আমি বলছি জানো, মা আমার এরকম করে চেপে ধরেছিল, মা ভেবেছে আরো কেউ হয়তো সাঁতার জানে না, তারা হয়তো পাশে ছিল, ধাক্কা টাক্কা মেরেছে হয়তো, ওরকম কোনো সিজন না, কেউ তো নেই, মোটামুটি ডিস্টেন্সে সবাই, আর ও ঘাটটায় প্রচন্ড ভিড় হয়। তো মা আমাকে তুলে নিয়ে চলে এসছে। তো ওখান থেকেও যখন তুমি বেরিয়ে আসবে, ওখানেও দুদিকে দেখবে, ওখানে এখনো কোম্পানিটা ওপেন রয়েছে। আমার মনে হলো আর যে কে যেন বিছানাটা ফলো করছে, ঠিক আছে। তো এসে ওই মোড় মাথাতে এসে আমার বাড়ি থেকে আসার টোটো পাওয়া যায়, উঠবো, আমি দেখছি আমার হাতে তাবিজটা নেই, ঠিক আছে। এবার ঠিক আছে, কোনো ব্যাপার না, এখন এতগুলো মাস হয়ে গেছে, আর হয়তো ওরম কিছু হবে না। তুমি বিশ্বাস করবে না, আমি বাড়ি এসেছি শ্রাবণ মাসের সোমবার, পুজো টুজো করে সবকিছু করে নর্মাল হয়ে গেল, মা করলো। আমি যে গঙ্গায় যে স্নান করে এসেছি, সে বাড়িতে এসে পুজো টুজো করলো না, শুয়ে পড়লাম বিছানার মধ্যে, পড়তে পড়তে যাওয়ার কোনো বসারও কোনো ইন্টারেস্ট নেই, আমি শুয়ে পড়লাম বিছানার মধ্যে। মা বলে কি রে তুই, ঠাকুর কেন তুমি দাও না, একই তো ব্যাপার, আরো তো অনেকগুলো সোমবার রয়েছে, এটা তো প্রথম সোমবার, ঠিক আছে।
সেদিনকে রাত্রে আমি শুতে আস্তে আস্তে একটু দেরি হলো, তো শুতে এলাম। তো তুমি বিশ্বাস করবে না, আমি ফিল করলাম ওই চার পায়ে যদি আমি ক্রল করে হাঁটি, বা কোনো কুকুর যেভাবে হাঁটে না, ঠিক মানুষটা তো সেভাবে হাঁটবে না, মানুষটা চার পায়ে হাঁটলে হাঁটাটা একটু একটু বেঁকা তেরা টাইপের হবে। আর হাতের নখ যদি এক্সট্রিমলি বড় হয়, যেরকম কুকুর কি হাঁটলে একটা মেঝেতে আওয়াজ হয় না, খড়খড় খড়খড় টাইপের করে, ওরম ধরনের একটা আওয়াজ। আমি না চমকে উঠে বসলাম। আমি পুরো ফিল করলাম দুজন ঢুকলো ঘরের ভেতরে, ঠিক আছে। একজন এসে দাঁড়িয়ে আছে মাথাটার কাছে, ঠিক আছে। সেম ওইভাবেই যেভাবে আমি দিনের পর দিন টর্চার ছিলাম, সেম ভাবে আমার সাথে অসভ্যতামি শুরু করলো। আর সেদিনকে যেটা করলো সেটা এক্সট্রিম লেভেলের হলো। আমার এত ইন্টারনাল ব্লিডিং হয়েছিল, আমার 9 দিন ব্লিডিং হয়েছিল কন্টিনিউয়াসলি, টানা 9 দিন। তারপর যখন জিনিসটা স্টার্ট হলো আবার, তো বললো যদি এবার এমন একটা সিচুয়েশন, আমি ভাবছি কি মাকে বলতে, যে পরিমল জেঠুকে জানাতে, যে জেঠু কে গিয়ে বলতে দাদা এই সিচুয়েশন এরম এরম হচ্ছে। আমার মাথায় বসে গেছে যে যারা ফিরে আসতে পারে এভাবে, ঠিক আছে, তারা আমাকে, আমার পুরো ফ্যামিলিকে শেষ করে দিতে পারে, ঠিক আছে। তো হয়তো আমার এটাই, আমি ভেবে নিয়েছিলাম যে এটাই আমার ফিউচার, ঠিক আছে। আমি এখান থেকে বেরোতে পারবো না, আমাকে মেরে দেবে, আমার আর ভেবে লাভ নেই। আমাকে মারতো রীতিমতো। তুমি বুঝতে পারবে যে তোমাকে, তো তুমি সকালবেলা ঘুম থেকে উঠলে, তুমি ঘুমের মধ্যে তোমার কিছু মনে নেই, তুমি ঘুম থেকে উঠলে জায়গায় জায়গায় রক্ত জমে জমে রয়েছে, তোমাকে যদি কেউ জোরে জোরে ধরো মারে, ধরো তোমাকে জোরে কেউ ঘুষি মেরেছে, একটা জায়গায় কন্টিনিউ 2-3 বার মেরেছে, একটু রক্ত জমে যাবে, একটু ব্যথা হবে ঘাড়ে, পিঠে, কোমরে, ঠিক আছে। আর ওই 9 দিন যে আমার ব্লিডিং স্টার্ট হলো, তার সাথে শুরু হলো বমি, এক্সট্রিম লেভেলে বমি। মানে আমি জল খেলে জলটা আমি বমি করে ফেলে দিচ্ছি, ঠিক আছে। তখন আমি তোমাকে বললাম দেবীদাস জেঠুকে বাড়িতে নিয়ে এলো, দেখলো জেঠু। দেখার পর জেঠু বললো, দেখ আমি তো আবার টেস্ট গুলোই করতে বলবো, তাছাড়া তো আমি হঠাৎ করে কোনো মেডিসিন দিতে পারি না। বেসিক কিছু ওষুধ দিল জেঠু। তারপরে তুমি দেখবে প্রত্যেক শুক্রবার করে দরগা থেকে কিছু মানুষ আসেন, কিছু মৌলবীরা আসেন। তুমি যথাসামান্য যা তোমার মনে হয় তুমি তাদেরকে দান করতে পারো। এরকম 4 জন আমার বাড়িতে এলেন। আসার পর তারা না আমার বাড়ির দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আমি নিজে জানলা থেকে দেখতে পাচ্ছি তারা অদ্ভুত ভাবে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো আমার মা যখন বেরিয়েছেন, বলছে যে তুই আমাকে 21টা গোলাপের দাম দে আর একটা চাদরের দাম দে। তো মা দিয়েছে, দিয়ে না মা কেঁদে ফেলেছে যে আমার মেয়েটার এরকম এরকম ব্যাপার, আমি কত কষ্ট করে ঠিকঠাক হলো, আবার যেই কে সেই। তো বললো যে সামনের শুক্রবার তুই আমি সেই জায়গাটার নাম তোমায় বলছি না, তো এই জায়গায় নিয়ে আসবে, ঠিক আছে। মানে জায়গাটা অ্যাকচুয়ালি আমাদের কন্যগড়েরই, কিন্তু ওটা আর একটা মসজিদ। তো আমি তোমাকে বলেই দিলাম, কারণ কি গেলে লোকে উপকারী পাবে, উনি এখনো বেঁচে রয়েছেন, উনি এত ভালো বলার মতো না। বলছি ওখানে নিয়ে আসবি, আর তুই যা পুজো পাঠ করিস, তুই যে ধর্মে বিশ্বাস করিস, তুই তাকেই ডাক। আর ঘরে রোজ দিন ঠাকুরের গান চালিয়ে দিবি রাত্রেবেলা হলেই। কে কি ভাবছে না ভাবছে তোর কিচ্ছু যায় আসে না। আমার সেই সাহস নেই, বা আমি পড়তে পারছি না। আমাকে যদি কিছু ঠাকুরের বই পড়তে দেয়, ধরো শিব চালিসা আমাকে দেওয়া হলো বা হনুমান চালিসা দেওয়া হলো, আমাকে তুমি এখন জিজ্ঞেস করো, আমি হিন্দি বাংলা দুটোতে মুখস্থ তোমাকে বলে দেবো, ঠিক আছে। কিন্তু আমি তখন পড়তে পারছি না, আমার মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, আমার গা হাত পা কাঁপছে, এরকম পরিস্থিতি, ঠিক আছে। আমি কিন্তু ভালো নেই, আমার সাথে ওই জিনিসগুলো চলছে। আমি একটু শরীর স্বাস্থ্য সুন্দর হয়েছিল, আস্তে আস্তে ওই 6 মাস একটু একটু গ্রো করছিলাম, আবার ঠিকঠাক হচ্ছিল, আমি কিন্তু আবার ওই একই জায়গায় ফিরে গেলাম। তো ওই পরিমল জেঠু যার কথা তোমাকে বলেছিলাম, উনি আমাদের বাড়িতে এলেন নিজে, ঠিক আছে। কিন্তু জানো, বিশ্বাস করবে না, ওই ধরনের কেউ কোনোদিন আমার বাড়িতে না ঢুকতে চাইতো না। ও তো বাইরে 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 কথা বল। তো উনি এলেন, তো মা বললো এরম 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 কন্ডিশন, এই তো হলো, তোমার ভাইকেও তো এই তো, আপনার ভাইকেও তো এই তো সেরিব্রাল হলো,
আমার বাবা উই কেয়ার বলে একটা নার্সিং হোম রয়েছে আমাদের এখানেই উত্তরপাড়াতেই, ঠিক আছে, ওখানে অ্যাডমিট ছিলেন ওই সেরিব্রাল হওয়ার পর প্রায় 14-15 দিনের কাছাকাছি, ঠিক আছে। তো একটা লেফট সাইডটা না পুরো পড়ে গিয়েছিল, মুভ করাতে পারতো না, 1%ও মুভ করতো না। আর অত বড় একটা লম্বা চড়া মানুষকে মেনটেন করা, বুঝতে পারছো তো কি সিচুয়েশন মায়ের তখন। এবার লক্ষ্মীদি আমাদের বাড়িতে থাকা শুরু করলো, যে কাউকে তো প্রয়োজন। তো লক্ষ্মীদি বললো যে ঠিক আছে আমি থাকবো। তো পরিমল জেঠু আমার বাড়িতে এলো। লক্ষ্মীদি কিন্তু বারবার বলতো যে তোমাদের বাড়িতে ঢুকলে না আমার ভাল লাগে না, গা হাত পা ভার হয়ে যায়, মাথা যন্ত্রণা করে, আর তোমরাও কেমন হয়ে গেছো, কারোর সাথে কোনো যোগাযোগ রাখো না, সম্পর্ক রাখো না। আসলে সম্পর্কটা রাখবে কি করে? তুমি ভাবো না, জেঠুর ওরকম কন্ডিশন হলো, বম্মার ওরকম হলো, দাদা ভাই চলে গেল, বাবা অসুস্থ হয়ে পড়েছে, মার মানে ড্রাস্টিক ভাবে একটা ওয়েট লস হয়ে গেল, মানে সবাই তো খারাপ সিচুয়েশনের মধ্যে থেকেই যাচ্ছে। আর একটা পরিবারে একজনের কিছু হলে তো সে একা ইনভলভ হয় না, পুরো পরিবারটা তো বাজেভাবে ইনভলভ হয়। হলো যে সব থেকে বাজে ফেসটা যেটা হলো, তোমাকে বলেছিলাম যে আমার 9 দিন ধরে ইন্টারনাল ব্লিডিং হয়েছিল। আমার মানে লোয়ার অ্যাবডোমেন থেকে আমার হিপ পোর্শন অব্দি একটা কাটা দাগ আছে, ঠিক আছে। একদিন কাটা দাগটা ওখান থেকে হয় আমার। আমি যখন ঘুম থেকে উঠি, মানে মারাত্মক যন্ত্রণা, আমি সোজা হয়ে বসতে পারছি না। ধরো নখটা, বড় একটা নখ তোমার শরীরের ভেতর, চামড়ার ভেতর ঢুকিয়ে দেওয়া হলো, ঢুকিয়ে আবার চিরতে চিরতে, যেরকম ছুরি যেরকম চিরতে চিরতে বার করে, পুরো ওরকম। এতটা ভাবে যদি কেউ আমাকে কেটে দেয়, আমি নিশ্চয়ই, যদি দিনের বেলা বা আমার সজ্ঞানে হয়, তাহলে তো আমি ডাকতাম বা কাঁদতাম বা চিৎকার করতাম বা বলতাম, ঠিক আছে। আমি উঠেছি যে ওখানে বেথুয়াডাওয়ারি স্টেট হাসপাতালে আমি ভর্তি ছিলাম প্রায় 9-10 দিনের কাছাকাছি। ওখানে এরকম পুরো চেরা, মানে যন্ত্রণা, মনে হচ্ছে কি ওর মধ্যে কেউ নুন ডলে দিয়েছে। একে তো কেটে গেছে, তার মধ্যে মনে হচ্ছে কেউ নুন দিয়ে দিয়েছে ওর মধ্যে, মানে খিমচানো, এমন মারাত্মক ভাবে খিমচতো। যেহেতু ওই লোক সবার মাঝখানে শুয়ে আছি বা বসে আছি, ঠিক আছে, এবার প্রপার ভাবে ও ইন্টিমেট হতে পারছে না, ঠিক আছে, এইভাবে রাগগুলো দেখাতো। তো ওখান থেকে আমাকে বলি, মা তুমি বাড়ি চলো, আমি এখানে থাকতে পারছি না। তো ওখান থেকে আমাকে বাড়ি নিয়ে চলে আসে। আমাদের যাওয়া হয়েছিল মুড চেঞ্জ করার জন্য বা ওয়েদার চেঞ্জ করার জন্য, কিছুই হয়নি সেগুলো, ঠিক আছে, আমরা চলে আসলাম। তারপরে আমার ছোট মামা বললো যে দেখ এভাবে তো আস্তে আস্তে সবকিছু খারাপ হচ্ছে, ডাক্তারও কিছু করতে পারছে না, একবার পরিমলদা দেখে করে দিয়েছিল, পরিমলদার সাথে, মা বলছে হ্যাঁ পরিমলদা যেতে বলেছে এরম এরম দিনে। তো ফলহারিণী অমাবস্যার দিনকে উপোস করে নতুন বস্ত্র পরিয়ে ওখানে উনি যেতে বলেছিলেন। ওনার বাড়িতে পুজো ছিল, তো শোল মাছ ওখানে আর কি, শোল মাছ পুড়িয়ে আর কি দেয়, ঠিক আছে। তো শোল মাছ পুড়িয়ে দেয়, একটা জায়গা আছে, মানে ওই যে যেখানটা থেকে আমার ওই জিনিসটা যেটা আমার সাথে হয়েছিল, ঠিক আছে। তো তখন আমি জানতে পারি যে জিন, যেটা আমরা ইউজুয়াল ল্যাঙ্গুয়েজে শুনি জিন জিন, ঠিক খলা বলে একটা জিনিস হয়, কাইন্ড অফ জিনই তুমি বলতে পারো, বাট ওটা হচ্ছে গিয়ে সব থেকে খারাপ পার্টটা। মানে সবকিছুতে একটা খুব খারাপ খারাপ ভালো এরকম ভাবে থাকে, মাঝে যেটা হয় সেটা হচ্ছে খলা, তোমার পরিবারকে পুরো নষ্ট করে দেবে। ওটা খলা ছিল, দুটোই খলা, ঠিক আছে। মানে আমার বাড়িতে এরকম হতো, আমি তোমাকে বলছি, তুমি বুঝতে পারবে বাড়ির নেগেটিভিটি, তুমি প্রতি মুহূর্তে বুঝতে পারবে যে বাড়িটা ধরো নতুন হয়েছে, হট করে দেয়ালে ড্যাম পড়ে গেল, কিছু যেন তো সাইন থাকে এখন যেগুলো বুঝি, ড্যাম পড়ছে, কোথাও লিকেজ হচ্ছে, ঠিক আছে। ঘরের ভেজিটেবল ধরো আজকে বাজার করলে, তুমি আজকে সদ্য বাজার করে নিয়ে এলে, তুমি নিশ্চয়ই আজকেই ফ্রিজে ঢুকিয়ে দিলে না, কিছু জিনিস রেগুলার বেসিসে ইউজ হয়, আজকে আনা জিনিসটা কালকে পচে যাচ্ছে, আজকে যে জিনিসটা বাবা কিনে আনলো কালকে সেটা পচে গেল, পুরো পচে নষ্ট, তুমি আর ওটা খেতে পারবে না বা ইউজ করতে পারবে না। আর ওই এন্টায়ার টাইম দেখো, আমি তো ওরকম রোগা, ওরকম জরাজীর্ণ, ওরকম বিশ্রী কন্ডিশন আমার হয়ে গিয়েছিল, ঠিক আছে। তাহলে আমি খেতে পারবো না নিশ্চয়ই, আমি খাওয়া দাওয়া করতে পারবো না, আমি রাক্ষসের মতো খেতাম, আমি রাক্ষসের মতো খেতাম। আমি যা মাছ মাংস সেই সময়টা খেয়েছি, আমি এখন প্রায় বেশ কিছু, মানে ধরো 2 বছর, হ্যাঁ 2 বছরের ওপরে হয়ে গেল, আমি পুরোপুরি ভেজ খাই। মানে আমার মাছ মাংসের প্রতি ভক্তি উঠে গেছে, আমি এত মাছ মাংস খেয়েছি, আমি রাক্ষসের মতো খেতাম, খাবারগুলো যেত কোথায় আমি আজও জানি না।
এবার তো ওখান থেকে জেঠুর বাড়িতে আর কি তোমাকে বললাম যে ওই ফলহারিণী অমাবস্যায় মাকে বলেছিল নতুন বস্ত্র পরিয়ে ওকে নিয়ে আসবি, ঠিক আছে। আর জেঠু এটা বিশ্বাস করতেন যে যে যার ভাবে ঈশ্বরকে ডাকেন, যদি সে সৎ পথে বা নিয়ম নিষ্ঠা মেনে ডাকে, ঈশ্বর তাতেই সাড়া দেবেন। তো ওই যে তোমাকে যে বলেছিলাম না যে মৌলবী যে 4 জন আমাদের বাড়িতে এসেছিল, পরের শুক্রবার নিয়ে যেতে বলেছিল, মা ওখানে যায়। জেঠু কিছু মাকে বলেছিল, সেটা মা আমাকে পুরোটা সম্পূর্ণটা ওই বিষয়ে বলেনি তখন। তো মা ওখানে যায়, ওনাদেরকে গিয়ে বলে। তো ওরা জানে যে কিভাবে ওটাকে ওদেরকে আর কি আটকে ফেলতে হয় বা বন্দি করে ফেলতে হয়, এই প্রসেসটা ওরা ভালো জানে, ঠিক আছে। জেঠু বলেছিল যে যখন জেঠু আমাকে এখানে রেখে পুজো করবে, তখন ওখানে ওরা ওই কাজটা করবে, বুঝতে পেরেছো। মা ওখানে একটা আর কি চাদরের দাম, ওই তোমাকে বলেছিলাম না 21টা গোলাপ ফুলের দাম, আরো কিছু কিছু জিনিস দিতে, কিছু আতর, আরো অনেক কিছু দিতে হয়েছিল। তো ওগুলো মা ওখানে দেয়, ঠিক আছে। আর বম্মা, মেজদা ভাই, সরি মেজদা ভাই না, শেষদা ভাই, ওরা ওরা আর কি বম্মারা ওখানে ছিল, ওরা ওইখানেটা ছিল। আর আমি ছিলাম, আমি আর মা, তারপর বাবা তো তখন খুব অসুস্থ, লক্ষ্মীদি বাবাকে দেখাশোনা করতো, ঠিক আছে। তারপরে আমার ছোট মামি, এরা ছিলাম হচ্ছে গিয়ে জেঠুর বাড়িতে পুজোর এখানে, ঠিক আছে। তো মানে জেঠু পরিষ্কার এরকম জিজ্ঞেস করছে যে কি চাই তোদের, এরকম এরকম ভাবে কেন ডিস্টার্ব করছিস, ঠিক আছে। তো মানে প্রথম কথা তো একটা মায়ের মন্দির, তার সামনে যজ্ঞ হচ্ছে, সেই যজ্ঞের কাঠটা রোদে, খটখটে রোদের মধ্যে শুকনো, সেটাকে জ্বালানোই যাচ্ছে না, ঠিক আছে। জেঠু পুরো ঘি দিয়ে ভিজিয়ে দিয়ে জ্বালিয়েছে রীতিমতো। তুমি তো একটা পরিমাণে ঘি ঢালো, ওটা পুরো ঘি দিয়ে ভিজিয়ে দিয়েছে, তারপর জ্বলেছে, ঠিক আছে। জেঠু পরিষ্কার জিজ্ঞেস করছে যে তোরা কি চাস, কি কি কিসের জন্য এরকম করছিস। বলছে এরকম মানে এমন না যে যে আমি কোনো অপমান করেছি, থুতু ফেলেছি বা তাড়িয়ে দিয়ে গেছি, আমি কিছুই করিনি। সিম্পলি বলছে পছন্দ হয়েছে, সাথে নিয়ে যাবে, ভালো লেগেছে, গায়ের স্মেল, চুল ভালো লেগেছে, আমার সাথে নিয়ে যাবে, আমার চাই, এরকম একটা ব্যাপার। তো তোরা দুজন, এবার জেঠুর ল্যাঙ্গুয়েজ, মানে জেঠু বলছে তোরা দুজন, তারা কি তোর দুজন কিভাবে নিয়ে যাবে। আমি তোমাকে তো প্রথম দিয়ে বলছিলাম দুজন ছিল, তো দুজন কিভাবে, একজন ওই রফিক বলে, একজন সিরাজ। তখন জেঠুর পুজো কমপ্লিট করেন, ঠিক আছে। তুমি যদি দুর্গন্ধ, যতজন ওই মন্দিরে বসেছিল, যারা যারা পুজো দিতে গেছে, গ্রিলটা না আটকে দিয়েছে মন্দিরের ভয়ে, বাজে স্মেল যে পুড়ছে, মানে চামড়া ধরো পুড়লে যে একটা বাজে গন্ধ, কাঁচা চামড়া পুড়লে একটা বাজে গন্ধ বেরোয় না, ওরকম একটা বাজে স্মেল, ঠিক আছে। সে মানে তুমি ধারণা করতে পারবে না, বিশ্রী গন্ধ, মানে টেকা যাচ্ছে না। আর নিমেষের মধ্যে অন্ধকার হয়ে গেল, মনে হচ্ছিল পুরো মেঘে ছেয়ে গেল মনে হচ্ছে দেখে, ঠিক আছে। বলছে যে তুই যে চলে যাচ্ছিস, তুই একটা তো তোকে প্রমাণ দিয়ে যেতে হবে যে তোরা যে চলে যাচ্ছিস। পুজোটা স্টার্ট হয়েছিল, তোমাকে আমি বলছি, অমাবস্যা লেগেছিল, আমার খুব মনে আছে, 7টা 33 অমাবস্যা লেগেছিল। পরের দিন যখন ভোর হয় সকাল, তখন ওই মানে আস্তে 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 মানে ওই মানে ধরো দুপুর থেকে পুজোটা স্টার্ট করেছে, তো মানে ওই মেন যে ওই যজ্ঞটা যে স্টার্ট করেছিল, যখন ওদেরকে আর কি ইসে করার চেষ্টা করা হলো, তো তখন থেকে ওই বললাম না অন্ধকার হওয়া শুরু, কখন 4টে 4:30 সময় তো অন্ধকার হয়ে যায় না, 7টা 8টা বাজলে অন্ধকার শুরু হয়, পুরো ওরকম মনে হচ্ছে কি। আর গন্ধ, তুমি গন্ধে টিকতে পারবে না, ঠিক আছে। আর মানে শুধু গন্ধ না, আমি তোমাকে বলছি যে ইট ইট পড়তে দেখেছো কখনো চালের মধ্যে, একসাথে ধরো মানে একসাথে ধরো 300 400 ইট পড়ছে জেঠুর ছাদের মধ্যে, আওয়াজে মনে হচ্ছে কান ফেটে যাবে এক্ষুনি। প্রায় চললো রাত্রি ওই তোমাকে বলতাম না 2:15, 2:10-15 থেকে 2:25, খুব বাজে একটা সিচুয়েশন থাকতো, ওই সময়টাতেই ঢুকতো, ঠিক আছে। মানে মানে পড়ছে, মানে মনে হচ্ছে কি এখনই ছাদটা ভেঙে মনে মাটিতে পড়ে যাবে। দরজা জানলা সব তো আটকে দিয়েছে, দরজা জানলা রীতিমতো পিটাচ্ছে। এবার দেখো মানে চারিদিক থেকে যদি তোমার ধরো দেয়ালে যদি তোমাকে বড় হাতুড়ি ফাতুড়ি দিয়ে কিছু দিয়ে বাড়ি মারা হয়, তুমি তো টের পাবে,
রীতিমতো মনে হচ্ছে এরকম করে আছড়াচ্ছে বাছড়াচ্ছে কেউ, মানে কেউ ধাক্কা মারছে, মানে ভেঙে ফেলবে, এখনই ভেঙে পড়ে যাবে, মানে নিয়ে যাবে ছিন্ন। আর জেঠু আমাকে না যখন যজ্ঞতে বসিয়েছিল একটা না এরকম গোল মতো কেটে দিয়েছিল, একটা কি ধরনের সাদা সাদা মতো একটা গুঁড়ো দিয়ে, ঠিক আছে? ওটা কি আমি সত্যিই জানি না, ওটা জেঠু করে দেবো। জেঠু বলেছিল তোকে যে ডাকুক, মা ডাকুক বাবা ডাকুক, যে এখন ডাকবে, এখন এখানে এসে তোর বাবাও তোকে ডাকতে পারে, তুই কিন্তু এই দাগের বাইরে বেরোবি না, যা ইচ্ছা হয়ে যাক, আমাকে যদি এখানে মেরেও ফেলে তুই এর বাইরে বেরোবি না। আর আমি না শুনতে পাচ্ছি বাবা, আমার বাড়ির নাম গুড্ডি, ঠিক আছে? আমার বাবা মাকে ছোট বলতে কি গুড্ডু ডাকে। আমি সত্যি বিশ্বাস করো, অন গড বলছি, আমি শুনতে পাচ্ছি বাবা ডাকছে গুড্ডু গুড্ডু আয়, আমার খুব কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি দরজাটা খোল, আমি ঢুকবো। আটকে দিয়েছিল দরজাটা, ঠিক আছে? আর মা আমার দিকে না তাকিয়ে রয়েছে, মানে মা খালি ইশারা করছে যে তুই বেরোবি না ওর ভেতর থেকে, ভুল করো, যে যা ইচ্ছা হয়ে যাক। মানে আমি তো একবার বলছি সত্যি সত্যি হয়তো, মানে বাবা ডাকছে, আমি সারা দিন, মানে আমি বেরোচ্ছি না, যেটু বলেছে কোনো রকম সারাও তুই দিবি না, আর যে আসুক, যত পরিচিত যত প্রিয় ব্যক্তি হোক না কেন, তুই সারা দিবি না, তুই এর বাইরে বেরোবি না। এবার উনি না আমার বা হাতে একটা ওই লাল আর হলুদ সেই ধাগাগুলো হয় না, না উনি ওগুলো একটা বেঁধে দিলেন, ঠিক আছে? এবার সারা রাত ধরে ওরকম যজ্ঞ চললো। চলার পর সকালবেলা যখন আমি সেন্সলেস হয়ে গেছিলাম, ওই জেঠু আমার বললাম না আমার কোমরে এখন ওই জিনিসটা রয়েছে, ওটা রয়েছে, ঠিক আছে? আর ওই মুসলিম যে মৌলবী ছিলেন, যে ভদ্রলোক ছিলেন, ঠিক আছে, উনি উনি তারপরের কাজটা উনি করেছেন, আমাকে ওখান থেকে ওখানে নিয়ে গেল। যখন আমার সেন্সটা আসে তখন আমার মানে আমি কিছুই জানি না, আবার সকাল হয়ে গেছে, ঠিক আছে? আমাকে ওখানে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে আমি সারাটা দিন এই মসজিদের ভেতরেই ছিলাম, আমাকে বেরোতে দেয়নি ওখান থেকে, কেন ওর ভেতরে ওরা আমার কিচ্ছু ক্ষতি করতে পারবে না। তো আমরা ভেতরেই ছিলাম, ওখানেই খাবার দাবার দেওয়া হয়, সবকিছু ওখানেই করা হয়, ঠিক আছে? তারপরে ওখানে ওরা রাত্রেবেলা ওদের যে নিয়ম অনুযায়ী ওরা ওদের যেটা পুজো হয় বা যেটা করে উনি সেটা করে। আর জানো তো যে মসজিদের ভেতরে মেয়েদের অ্যালাউড থাকে না, মেয়েদের মাজারে বসতে হয়। হ্যাঁ, তো ওখানে মানে মসজিদের মাজার না, মানে তুমি বাদিক দিয়ে ঢুকে, মানে সোজা ঢুকে বাদিকে গেলে মসজিদ, ডান দিকে গেলে মাজার, ঠিক আছে? মাঝখানে একটা ব্যারিকেড। তো মাজারে আমাদেরকে বসিয়েছে, সামনে একটা পর্দা, ছেলেরা সব এপাশে বসে আছে, ঠিক আছে? তো তুমি কখনো দেখেছো যে মাঝরাতে প্রচুর কাক বা প্রচুর পাখি এসছে কখনো? একটা দুটো কাক দেখবে ওই ইলেকট্রিকের তারের মধ্যে বসে থাকে, যেটা রাস্তা ভুলে যায় বা চিনতে পারে না, সেটা বসে থাকে। বাকি কোনোদিনও দেখেছো যে মানে শয়ে শয়ে কাক উড়ে এসছে? কোনোদিনও তুমি রাত্রিবেলা দেখবে না, কারণ সবাই সন্ধ্যার মধ্যে ঘরে ফিরে যায়। কাকের আওয়াজে তুমি এলে আমি তোমাকে জায়গাগুলো ঘুরিয়ে দেখাবো তোমাকে একবার। কাকের আওয়াজে তোমার মাথা খারাপ হয়ে যাবে, এমন মানে পৈশাচিক ভাবে চিৎকার করছে, মারাত্মক ভাবে। মানে আমি তোমাকে বলছি তো, আমি সিরিয়াসলি আমার সেই দিনগুলোর কথা মনে পড়ছে, আমার চোখের সামনে আমার প্রত্যেকটা জিনিস পুরো ক্লিয়ার, কেন কি আমি তো ফেস করেছি দিনের পর দিন জিনিসগুলো। তো ওখানে ওটা কমপ্লিট হলো, হওয়ার পরে কিছু বোধহয় বাকি ছিল, সেটা কমপ্লিট করলেন ওনারা। আর ওনাদের রিচুয়ালস অনুযায়ী কিছু একটা করতে হয়, সেটা করে ওদের যে কবর ছিল, ঠিক আছে, ওটাকে আর কি বন্ধন করে দিল। ওরা ওখান থেকে গেল, কেন কি ওরা এমনই ছিল দুজন, শুধু আমি বলে না, আমাকে মেরে ফেলার পরে ওরা শান্তি পেত না, কিন্তু ওরা অন্য কাউকেও টার্গেট করতোই, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে এমন, মানে সিরাজের যে সোলটা ওটা এমনই বাজে, ও রফিককে পুরোপুরি ইনফ্লুয়েন্স করতো। এবার দেখো, একের থেকে যে দুজন থাকলে তোমার স্ট্রং হতো, তুমি বেশি হচ্ছ, কাউকে মেনটেন ধরে রাখা বা কারোর ক্ষতি করা তো তোমার তো সহজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো ওদের ওখানে গিয়ে আর কি ওরা ওরা করে ওটা, কেন কি ওটা নালে কি বলতো, অনেক সময় এটাও হয়ে যেতে পারতো যে কেউ হয়তো মানে অনেকে ওটা ধর্মের একটা যুদ্ধের মধ্যে নিয়ে চলে যেতে পারে। এজন্য ওনারা গিয়ে, আমার ছোট মামার সাথে গিয়েছিল, ওটাকে বন্ধন করে দেয়, ঠিক আছে? আর ওটা বন্ধন করার পর রীতিমতো বাড়িতে বড় করে সত্যনারায়ণের যজ্ঞ করা হয়। তার সাথে ওই পরিমল জেঠু আর ওই তাপস মামা, যার কথা তোমাকে বললাম যে অ্যাস্ট্রোলজার, আর বিনোদ ভট্টাচার্য বলে যিনি এসেছিলেন কামাখ্যা থেকে, উনি আমাদের পুরো বাড়িটাকে বন্ধন করে দিয়ে যায়, বুঝতে পেরেছো? পুরো বাড়িটাকে আর কি বন্ধন করে দিয়ে গেল।
তারপর বললো এবার আর সব দিয়ে বড় কথা দেখো, যে মানুষটা তাকে কিছু বলা হয়নি, যে পরিমল জেঠুর কথা আমি তোমাকে বলছি, তাকে কিচ্ছু বলা হয়নি যে এই 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 এখানে গেছিলি, এরপরে এর এটা হয়েছে, এরপরে বাবাই মারা গেছে, এরপরে এর হাত ভেঙেছে, এরপরে এটা হয়েছে, এ থেকে জেড উনি মুখস্থ মানে মানে মনে হচ্ছে ওনাকে কেউ মুখস্থ করিয়ে রেখেছে, গড় 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 করে উনি বলে দিলেন। যদি ওনার ক্ষমতা না থাকে উনি কি করে বলতে পারবে? উনি পরিষ্কার সবটা। ধরো কিছু জানো না, আজকে আমি তোমাকে ঘটনাটা বললাম, তুমি তুমি সম্পূর্ণটা মনে করে বলতে পারবে যে এটা এটা হয়েছিল, তুমি কিছুটা কিছুটা বলতে পারবে। এ থেকে জেড এইভাবে এর এটা হয়েছে, ওর এটা হয়েছে, তুই এটা এটা কর, তুই এটা এটা করবি না, তুই তোর সাথে এটা এটা হয়েছে, আমাকে বলছে, আমাকে প্রথম দিনকেই বলছে মাথায় হাত বুলিয়ে, যে মাথায় হাতটা এরকম রেখেছে, আমি না কেঁদে ফেলেছি, বলছে কাঁদিস না মা, আমি জানি তোর সাথে খুব অসভ্যতামি করেছে, তো আমি ছাড়বো না। আমি তো বলিনি কাউকে কখনো। আর সত্যি কথা বলতে গেলে বিশ্বাস করো, আমি তখন বুঝতাম না ইন্টিমেসির ব্যাপারটা, যে জিনিসটা কি বা কিভাবে হচ্ছে বা কেন হচ্ছে। তখন তো ভাবতাম যে কি এমন ওখানটায় এমন একটা কি হয়েছে যে ওখানে এত যন্ত্রণা করছে, ওই জায়গাটায় কি হয়েছে যে ওখানটায়, ওখানে নিশ্চয়ই কিছু রোগ হয়েছে আমার, তাহলে ওখানটা এরকম ব্যথা করবে কেন? শুধু শুধু তো কোথাও ব্যথা হতে পারে না, তখন ইন্টিমেসির ব্যাপারে বুঝতামই না। ঠিক আছে, আর কাইন্ড অফ যদি ধরো তো কাইন্ড অফ তোরা তো প্রপারলি রেপের কন্ডিশনেই চলে যায়। আমার ইচ্ছার বিরুদ্ধে দিনের পর দিন আমার সাথে নোংরামি করছে, যেখানে আমি আটকাতে পারছি না। একটা মানুষ হলে তাকে মারা, ধরা, ধাক্কা মেরে সরানো সবটা পসিবল, আমি চেয়ে সরাতে পারিনি। এমন এমন মানে অমানসিক শক্তি, এত বিশ্রী রকমের ক্ষমতা তার। এখন আমি তোমাকে বলছি, এখনো না, আমি 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 অনেস্টলি বলছি, আমি কোথাও এখনো সব জায়গায় যাই না। আমি প্রত্যেককেই বলবো, যে অনেকে বলেন না যে ও কিছু হয় না, এত ভূত যদি সবাই দেখতে পায় তাহলে তো ভূতে ভূতে ঘুরে বেড়াচ্ছে। আমি তোমাকে বলছি, আমরা কেউ কেউ দেখতে পাই, কেউ কেউ ফিল করি, কেউ কেউ ফিল করি না, কিন্তু আমাদের চারপাশে একটা না একটা এন্টিটি ঘুরে বেড়ায় অলওয়েজ। আর এই জন্য প্রত্যেকটা মানুষের কিছু না কিছু মানা উচিত। ওকে, থ্যাংক ইউ। কারণ কি, আমি সত্যি কথা বলছি, তোমাকে বলতে পেরে আমার যে কতটা হালকা ফিল হচ্ছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি তো বললাম না যে আমি জানি এখানে কিছু মানুষ আছে যারা আমার সিচুয়েশনটা বুঝবে, যাদের সাথে এগুলো হয়েছে, যারা জানে যে হ্যাঁ এটা হতে পারে। আমি আমি সবাইকে একটা কথাই বলবো, যে রাতে পারফিউম ইউজ করে শোয়ার কোনো প্রয়োজন নেই। চুল খোলা রেখে পারফিউম ইউজ করে মেয়েদের অ্যাটলিস্ট কবরস্থানে যাওয়ার কোনো দরকার নেই। সো এটাই ছিল আজকে আমাদের এক্সপিরিয়েন্স। এরকম আরও অনেক এক্সপিরিয়েন্স শোনার জন্য স্ক্রিনে দুপাশে থাকা ভিডিও বক্সে ক্লিক করুন এবং আমাদের ঘোস্ট অ্যাসাইলাম বেঙ্গল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেক শনিবার বেলা 11টায় প্রকাশিত হবে নতুন ভিডিওস।